1930 সালে যুক্তরাষ্ট্রের লোয়েল মানমন্দিরে কাজ করছিলেন মার্কিন জ্যোতির্বিদ ক্লাইড টমবাউ। পর্যবেক্ষণ সহকারী হিসেবে কর্মরত ছিলেন এই তরুণ জ্যোতির্বিদ। ইউরেনাস ও নেপচুনের কক্ষপথ পর্যবেক্ষণ করতে গিয়ে বিজ্ঞানীদের মনে হয় কিছু একটা ঠিক নেই। গ্রহ দুটির মধ্যে তৃতীয় আরেকটি বস্তু থাকায় এগুলোর কক্ষপথের বিচ্যুতি দেখা যাচ্ছে বলে মনে হয় তাদের। তৃতীয় অজানা এই বস্তুর নাম দেওয়া হয় প্ল্যানেট এক্স। টমবাউ মূলত এই প্ল্যানেট এক্সের সন্ধান করেছিলেন, সেজন্যই তিনি চোখ মেলে রেখেছিলেন আকাশের দিকে। প্ল্যানেট এক্সের বদলে তিনি খুঁজে পান ছোট্ট এক বস্তু। পরে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এবং ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সদস্যরা সম্মিলিতভাবে বস্তুটিকে গ্রহ হিসেবে চিহ্নিত করেন। চলুন আজকের এই পর্বে জেনে আসা যাক প্লুটো গ্রহের আদ্যপান্ত। এসেছে নতুন গ্রহ, সেজন্য নামও তো লাগবে। সাধারণত আবিষ্কারক ও সংশ্লিষ্ট বিজ্ঞানীরাই গ্রহের নাম রেখে থাকেন। আগের গ্রহগুলোর ক্ষেত্রেও মোটা দাগে তাই হয়েছে বলা যায়। এবার কিন্তু ভিন্ন ব্যাপার হলো, লোয়েল মানমন্দির নামকরণের জন্য প্রতিযোগিতার ঘোষণা দিল রীতিমতো। 11 বছরের কিশোরী ভেনেসিয়া বার্নি থাকতো ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে। আন্ডারওয়ার্ল্ডের রোমান দেবতার নামে গ্রহটির নাম রাখার কথা ভাবল সে। এ কথা সে তার দাদাকে জানায়। তিনি এই নাম জমা দেন সেই প্রতিযোগিতায়। তারপরেরটা ইতিহাস, সর্বসম্মতিক্রমে এর নাম রাখা হয় প্লুটো। তারপর প্রায় 76 বছর ধরে সৌরজগতের নবম গ্রহের মর্যাদা নিয়ে ভালোই ছিল ছোটখাটো প্লুটো। 1978 সালে হিমশীতল প্লুটোর প্রথম প্রাকৃতিক উপগ্রহ শেরন আবিষ্কৃত হয়। পরে হাবল টেলিস্কোপের কল্যাণে আরও 4টি উপগ্রহ আবিষ্কার করা হয় গ্রহটির। 2005 থেকে 2012 সালের মধ্যে এই 4টি গ্রহ সবকিছু ঠিকই চলছিল, কিন্তু কপাল খারাপ প্লুটোর। গ্রহের ফেরে পড়ে গেল, ফলে বিপত্তি বাঁধল 2006 সালে। না, বিপত্তিটা প্লুটোতে বাঁধেনি, ঝামেলাটা পাকিয়েছেন পৃথিবীর বিজ্ঞানীরা। সে বছর তারা গ্রহের সংজ্ঞায় কিছুটা পরিবর্তন আনেন। আসলে পরিবর্তন আনাটা ছিল জরুরি, কারণ প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের সামনে আরও ব্যাপকভাবে উন্মুক্ত হচ্ছিল মহাবিশ্ব। একের পর এক বিভিন্ন ধরনের মহাজাগতিক বস্তু আবিষ্কৃত হতে থাকে। এসব বস্তুকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করে সেগুলোকে নিয়ে গবেষণার প্রয়োজন দেখা যায়। সেই সূত্র ধরেই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা গ্রহের সংখ্যায় পরিবর্তন আনেন। আর সেই পরিবর্তনের কারণেই সৌরজগতের কনিষ্ঠ গ্রহটি পড়ল বিপদে। কেড়ে নেওয়া হলো গ্রহত্বের মুকুট। সবাই অবশ্য বিজ্ঞানীদের সঙ্গে একমত হতে পারেননি। পরিবারের ছোট গ্রহটির দুঃখে তারা একাত্মতা প্রকাশ করেছিলেন। পৃথিবীর প্রায় 500 কিলোমিটার দূরের প্লুটোর গ্রহত্ব ফিরিয়ে দিতে দেশে দেশে মানুষ বিক্ষোভ করছে। বিজ্ঞানীদের অবশ্য তাতে মন গলেনি। প্লুটো গ্রহের তালিকা থেকে বাদ পড়ে গেছে। এখন এটিকে বলা যায় বামন গ্রহ, ইংরেজিতে বলে ডোয়ার্ফ প্ল্যানেট। সবই তো বোঝা গেল, প্রশ্ন হলো আসল কারণটা কি? ঠিক কি না মেলায় বাদ পড়ে গেল প্লুটো? 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নতুন যে নিয়ম তৈরি করে তাতে বলা হয় কোনো মহাজাগতিক বস্তুকে গ্রহ বলতে হলে তাকে অবশ্যই 3টি শর্ত পূরণ করতে হবে। 1. পর্যাপ্ত ভর থাকতে হবে যাতে মহাজাগতিক বস্তুটি নিজের ভরের কারণে প্রায় গোলকের মতো আকার ধারণ করতে পারে। 2. সূর্যকে কেন্দ্র করে ঘুরতে হবে। 3. এর আশেপাশের অঞ্চল বস্তুটির কারিগরিতে পরিচ্ছন্ন হতে হবে। শেষের শর্তটি বোঝা একটু কঠিন, অথচ এই মহাজাগতিক ছাড় দেওয়ার অক্ষমতার কারণেই বাদ পড়ে প্লুটো। আসলে চারপাশের অঞ্চল পরিচ্ছন্ন করার অর্থ হলো গ্রহের মহাকর্ষ ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী হওয়া, যাতে চারপাশের অঞ্চলে গ্রহটির মহাকর্ষীয় রাজত্ব থাকে। বিষয়টা আর একটু খোলাসা করা যাক। মহাকাশের গ্রহের চারপাশ সবসময় পরিষ্কার থাকে না। নানা রকম পাথুরে কণা, গ্রহাণু বা উপগ্রহ হওয়ার মতো উপাদান থাকতে পারে। গ্রহের জন্মের সময়ই এসব উপাদান চারপাশে জড়ো হয়।
এছাড়া গ্রহাণু আছড়ে পড়া ও উল্কাপাতের মতো ঘটনার কারণে বালি পাথরের আবর্জনা সৃষ্টি হয় চারপাশে। এসব উপাদানের উপর গ্রহটির মহাকর্ষীয় কর্তৃত্ব কায়েম করলে উপাদানগুলো হয় গ্রহের সঙ্গে মিশে যায়, নয়তো নির্দিষ্ট কক্ষপথ ধরে গ্রহটিকে প্রদক্ষিণ করতে হয়। কখনো বা উপগ্রহে পরিণত হয়। মহাজাগতিক বস্তুর মহাকর্ষ ক্ষেত্র পর্যাপ্ত শক্তিশালী না হলে এগুলো ঘটে না। সেক্ষেত্রে চারপাশের অঞ্চল অপরিষ্কার থেকে যায়। আগেই বলেছি, প্রথম দুটো শর্তে প্লুটো বেশ ভালোভাবেই উতরে যায়। মহাকর্ষ কাজে লাগিয়ে নিজেকে গোলাকার করার মতো যথেষ্ট ভর আছে প্লুটোতে, ঘোরেও সূর্যকে কেন্দ্র করে। কিন্তু তৃতীয় শর্তটি প্লুটো পূরণ করতে পারেনি শত কোটি বছরেও। পর্যবেক্ষণে দেখা যায় প্লুটো তার চারপাশের অঞ্চল পরিষ্কার করার মতো যথেষ্ট শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্র তৈরি করতে পারেনি। পাশাপাশি একই রকম আরও বেশ কিছু মহাজাগতিক বস্তুর দেখা মেলে প্লুটোর আশেপাশে। এই দুই কারণে গ্রহের তালিকা থেকে প্লুটোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা। তবে প্রথম দুটি শর্ত যেহেতু পূরণ করেছে, তাই প্লুটোকে ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুযায়ী সূর্যের চারিদিকে ঘুরে এবং নিজের আকার গোলকের মতো করার মতো যথেষ্ট ভর আছে এমন বস্তুকে বামন গ্রহ বলা হয়। সেক্ষেত্রে নিজের চারপাশের অঞ্চল পরিচ্ছন্ন রাখার শর্তটি আর ওই বস্তুকে পূরণ করতে হয় না। শুধু ঝাড় দিতে না পারায় রাজত্ব হারানোর এরকম ঘটনা আর কখনো ঘটেছে বলে শোনা যায়নি। তবে গ্রহের তালিকা থেকে বাদ পড়লেও একা হয়ে পড়েনি প্লুটো। শুধু সৌরজগতেই প্লুটোর মতো আরও 5টি বামন গ্রহ আছে। রাজ্য হারালেই যে রাজা নিঃসঙ্গ হয়ে পড়েন না, তার ভালো উদাহরণ হতে পারে প্লুটো। আজকের পর্বটি এই পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।